আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ বললেন যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি যদি এই শব্দটা বলতেন, যারা নিরপরাধ কর্মী, সমর্থক, ভোটার, শুভাকাঙ্ক্ষী তারা পারবেন, সেটাও কিছুটা মানানসই হতো। কিন্তু যখন শব্দটা ডিরেক্ট আওয়ামী লীগ হয়, আশেপাশে অন্য কিছু থাকে না, আমরা তাদের উদ্দেশ্যটাকে সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি যে ক্ষমতাসীন একটা, এতদিন বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে, বিজনেস, পলিটিক্স, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা সব কিছু, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই, পারতে দেওয়া হয় নাই, আরও অনেক কিছু ছিল। কিন্তু এখন তো আমরা ওই চেষ্টাটা তাদের জায়গা থেকে দেখতে চাই। কিন্তু যখন আমরা দেখি গণভোটকে অবৈধ বলা হয়, জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হয়, তো এই 5ই অগস্টের পরে আসলে এটা আমরা স্টিল অনুধাবন করি, প্রত্যেকটা পদে পদে অনুধাবন করেছি। এই যে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো আমরা পরিবর্তন করব, যেটা আমরা চাই, সেটা তৈরি করার জন্য বা সেটা ভেঙে নতুনটা গড়ে তোলার জন্য আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জনবল, কোনোটাই আসলে ছিল না। সুশৃঙ্খল একটা জিনিস থাকা, আর একটা জিনিস হঠাৎ করে, কারণ আমার যে ভাইরা এখানে হয়তো আন্দোলনে হয়তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ত্যাগ ছিল, আমি তো হয়তো এখনও জানিও না, বা তার সাথে আমার পুরো আন্দোলনে তো যোগাযোগই হয়নি। কারণ এরকম তো লক্ষ লক্ষ ভাইরা রাজপথে ছিল, তো তাদেরকে অ্যাকোমোডেট করা ওই মুহূর্তে, এটা আসলে হয়তো অনেকের জায়গা থেকে অনেক রকম মনে হতে পারে। আমরা দেখেছি আমরা অল্প কিছু মানুষের উপরে, বা এটা দ্বারা খুবই অসম্ভব ছিল। এবং আমাদের দলীয় একটা দীর্ঘ সময়ের অনাকাঙ্ক্ষিত পলিটিক্যাল কালচার, যখনই সুযোগ হয় আমরা শুধু আমাদের মতো করে, আমাদের সুবিধা অনুযায়ী আমাদের মানুষটাকে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে যার জায়গা থেকে, আমি কাউকে ছোট করব, কাউকে বড় করব, দরকার নেই, যে যার জায়গা থেকে এটাই চেয়েছে। আমরা যে যত কথাই বলি না কেন, যত বড় যার সক্ষমতা ছিল সে তত বড় ভাগটা নিতে চেয়েছে, এটাই হয়েছে আসলে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছি। কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের, 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। হয়তো আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশটাকে দেখতে চাই, এটার জন্য বিভিন্ন ধাপে আরও 9টা অধ্যায় আমাদের পার হতে হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা অধ্যায় ছিল, হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর, যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড, স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনও আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের, বেইনসাফির পক্ষে হয়। আমার একটা রাজনৈতিক দল, আমার একটা সমস্যা, ভুল, সেটাকে কেউ সমালোচনা করলো, সেটা নিয়ে কেউ কথা বললো, আমার ক্ষমতা আছে, আমি সেটার কণ্ঠরোধ করলাম, বাধা দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যদি আমিও হই, এই জিনিসটা হতে দেয়া যাবে না। এবং আমরা এটা প্রত্যাশা করছি যে যেটা হয়ে উঠেছিল, ধরেন এই অভ্যুত্থানের আগে এই ক্যাম্পাসে শুধু একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনই প্রোগ্রাম করতে পারতো, ছাত্রলীগ, আর কেউ পারতো না। ইভেন তারপরে সবচেয়ে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্রদল, বা অন্যান্য আমরা যারা ছাত্র সংগঠন ছিল, কাউকে ওইভাবে করতে দেয়া হতো না, হামলা করা হতো বা ঢুকতেই দেওয়া হতো না ক্যাম্পাসে। কিন্তু এখন এই যে একটা পরিবেশ, যে ফ্যাসিবাদের সাথে যারা ছিল তারা ব্যতীত সবাই পারছে, এই পরিবেশটাতে যেদিন বিঘ্ন ঘটবে আমাদের ওই দিনই আবার ভয়েস রেইজ করতে হবে যে এটা হতে দেয়া যাবে না। আবার একইভাবে আমরা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে এই ক্যাম্পাসের আশেপাশে অনেক সেই ফ্যাসিবাদী সময়ের যারা আমাদের 15 তারিখে ভাই বোনদেরকে পিটিয়েছে, গুলি করতে সহায়তা করেছে, যারা পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে গুলি পর্যন্ত করেছে, তারা এখনও অনেকে অনেকভাবে ঘুরে বেড়ায়, জামিন পায়। আমরা শুনছি, আমরা এই মুহূর্তে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে এখানে আমাদের সম্মানিত বক্তারা বিভিন্ন জায়গা থেকে কথা বলেছেন, যেগুলো আসলে প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে সত্য। 2024 সালের এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে আমরা যারা একসাথে ছিলাম,
সত্যি বলতে একদম শুরুর দিন, প্রথম দিন যেদিন আমরা নামি 5 জুন সন্ধ্যায় এবং 6 জুন বিকালে শহীদ মিনারে, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, কিন্তু খুনি শেখ হাসিনা নিজেই তার পতনের স্ক্রিপ্ট নিজে নিজে লিখেছেন একটা যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যাযোগ্য করে তোলার মাধ্যমে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু আমরা এমন অনেকেই ছিলাম যাদের আসলে এই কেন্দ্রিক কোনো পূর্ব অভিজ্ঞতার জায়গা ছিল না। আমরা এমন অনেকেই ছিলাম যারা যতটুকু আমরা করতে চেয়েছি, পারিপার্শ্বিক অনেক প্রভাবক এই জায়গায় কাজ করে যারা ততটুকু করতে দেয় না বা পিছু টান তৈরি করে। আমার ছোট্ট অভিজ্ঞতার জায়গা থেকে আমি একটা ঘটনা প্রথমে একটু শেয়ার করতে চাই। সামনে আবারও জুলাই আসছে, 17 জুলাই এই ক্যাম্পাসে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে জোরপূর্বক সকল শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। এবং এর পূর্ববর্তী সময়ে যারা আন্দোলন করছিল, সমন্বয়কের দায়িত্বে ছিল বা সামনে ছিল, তাদের সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিভিন্ন ধরনের এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয় যে কোনো মূল্যে চাপ তৈরি করে এই আন্দোলনটা যেন থামানো হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এনএসআই, এসবি, ডিবি, ডিজিএফআই প্রত্যেকটা সংস্থা এই ক্যাম্পাসেই বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়, পূর্বে, পরে আমাদেরকে জোরপূর্বক ডেকেছে, কথা বলেছে, তাদের মতো করে অনেক কিছু করতে বলেছে। আমরা সেখানে শুনেছি, শোনা শেষ হয়ে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে আবার আমরা আমাদের কর্মসূচিতে ফিরে গিয়েছি। তো 18 তারিখে যখন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো, আমি এবং হাসনাত, এখানে পাশে হাসনাতের মামার বাসা ছিল সায়েন্স ল্যাবে, আমরা সেখানে ওর মামার বাসায় গিয়ে উঠি। তো 18 তারিখে ডিজিএফআই তাদের এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো মূল্যে প্রথম সারির সমন্বয়কদেরকে 5 জন 7 জন 10 জনকে নিয়ে সরকারের কিছু মন্ত্রী, 3 4 5 জন মন্ত্রীর সাথে বসাতে হবে। এটা তাদেরকে প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে করতে হবে। এরই ফলশ্রুতিতে যখন তারা আমাদের সাথে বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করা শুরু করে, ওই সময় আমাদের বেশ কিছু সহযোদ্ধাদের ফোন অফ ছিল, হাসনাতের ফোনটা খোলা ছিল। তো হাসনাতের ফোনে অসংখ্যবার কল দিচ্ছে ডিজিএফআইয়ের একজন ঊর্ধ্বতন অফিসার, ওনার র্যাঙ্ক সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল। তো কল দিতে যখন রিসিভ করা হচ্ছে না, তখন মেসেজ দেওয়া হলো যে হয় আপনারা আমাদের রেসপন্স করবেন, বাসার নিচে নেমে আসবেন, না হলে আমরা বাসার উপরে যাব, আপনারা যে বাসায় যে ফ্ল্যাটে থাকেন জানালাটা খুললে নিচে তাকালে রাস্তায় আমাদেরকে দেখতে পাবেন। তো আমরা চাচ্ছি না আপনাদের পরিবারকে এখানে এঙ্গেজ করতে। তো আমরা সম্ভবত 15-16 তলায় ছিলাম। তো গ্লাস খুলে আসলেই দেখি রাস্তার পাশে একটা একদম কালো কাচের হাইস গাড়ি, সেখানে তারা দাঁড়ানো, সেখান থেকে তারা কথা বলছে। এবং তারা যেটা করেছে, হাসনাতের যেহেতু ফোন নাম্বারে কল করেছে, এরপর হাসনাত রিসিভ করলো এবং এভাবে বলছে যে আমরা চাচ্ছি না যে আপনাদের পরিবারকে এখানে জড়িয়ে আপনাদের সহ আপনাদের পরিবারকেও তুলে নিতে। যদি আপনারা চান যে এটা শুধু আপনাদের মধ্য দিয়ে যাক, তাহলে আপনারা নেমে আসুন। এবং এরই কনসিকুয়েন্স হিসেবে ওই বাসার নিচে গিয়ে তারা ভাঙচুর পর্যন্ত করে। এবং হাসনাতকে 2টা খুবই সেন্সিটিভ বিষয়ে তখন থ্রেট দেওয়া হয়। একটা ছিল যে ওর বোন তখন অন্তঃসত্ত্বা ছিল 9 মাসের। তো এরকম বলা হয় যে আমরা তো চাচ্ছি না যে আপনার বোন এমন অসুস্থ অবস্থায় একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাক, আমরা চাচ্ছি এটা শুধু আপনাদের উপর দিয়েই যাক। তাহলে আপনার বোন পর্যন্ত যেন এটা না যায়, যদি আপনারা এটা চান নেমে আসেন।
এরপরও আমরা অনেক সময় ধরে আছি, কথা বলছি, নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কি করা যাবে ওই মুহূর্তে। এর পরবর্তীতে তাদের আরেকটা কল, আরেকটা থ্রেড, যেটা হচ্ছে হাসনাতের আম্মু তখন কুমিল্লার দেবিদ্বারে থাকতো, তো বলল যে আপনার আম্মু এখন যে বাসায় আছে এই বাসার সামনের দরজাটা এরকম, দরজার সামনে আমাদের কিছু লোকজন আছে, তো আমরা তো মা পর্যন্ত যেতে চাইনি, কিন্তু আপনারা নিয়ে যেতে বাধ্য করছেন। তো এমন একটা পরিস্থিতি, এতে আসলে একজন সন্তানের কিছু করার থাকে না। যখন মা রিস্কে পড়ে যায়, বোন রিস্কে পড়ে যায়, এমন অবস্থায় তখন আমরা দুইজনই নিচে নেমে আসি। এটা হচ্ছে 18 তারিখ সন্ধ্যা মাগরিবের পরপর। তখন আমাদেরকে সেখানে গাড়িতে প্রথমেই তুলে জাস্ট চোখ কালো কাপড় দিয়ে বেঁধে এখান থেকে প্রথম নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে আমরা যখন জানতে পারি 18 তারিখ ওই সন্ধ্যায় আমাদেরকে প্রথমবারের মতো নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটা পদ্মা, সেখানে। ওইখানকার ঘটনাটা ছিল, আমরা যখন ওইখানে আমাদেরকে একটা রুমে নেওয়া হলো, আমাদের চোখের কাপড় খুলে দেওয়ার পর আমরা দেখি আমাদের আশেপাশে ডিজিএফআই, যেহেতু তাদের আলাদা কোনো পোশাক নেই, পোশাক ছাড়া প্রায় অফিসার আছে 20 থেকে 25 জন। পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে সেখানে ডিজিএফআই ঢাকা ডেটের কমান্ডার থেকে শুরু করে যত অফিসার আছে, এমনকি স্বয়ং ডিজিএফআই চিফ ওই জায়গায় উপস্থিত ছিলেন আমরা পৌঁছার পূর্বেই, এবং সেখানে নিয়ে যত ধরনের থ্রেট দেয়া যায়, যত ধরনের মানসিক চাপ তৈরি করা যায়, এবং এটা পর্যন্ত যে হয় আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকজন মন্ত্রীকে আসতে বলবে, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 60-70 জন ভাইকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। মিডিয়া দেখানো হচ্ছে 15-20 জন, কিন্তু আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 60-70 জন। 18 জুলাই যেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের রাস্তায় নামলো, তো আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লিখেছি রক্ত মারিয়ে সংলাপ নয়, এবং এটা সম্ভব না। আমরা এটা ডিসিশন নিয়েছি বিকালের মধ্যে যে আমরা আর কোনো সংলাপে যাব না, সংলাপ শেষ। তো ওইখানে গিয়ে যখন এই ধরনের এক পর্যায়ে টানা হেঁচড়ার পর্যায়ে চলে যাচ্ছে, ইতিমধ্যে আমরা হঠাৎ করে দেখলাম যে পাশে দূর দিয়ে দেখছি যে 3 জন মন্ত্রী আরেকটা রুমে গিয়ে বসছে। তখন ডিজিএফআই চিফ আমাদের রুমে চলে আসলেন, এবং তাদের ভাষ্য হলো এরকম, স্বয়ং তিনি নিজে বললেন যে এটা আমি ব্যক্তি চিফের প্রশ্ন না, এটা আমার ডিজিএফআই প্রতিষ্ঠানটার মর্যাদার প্রশ্ন। আমি তোমাদের 2-4 জনের জন্য আমার প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হইতে দিব না, তাতে তোমরা থাকো বা না থাকো আমাদের কিছু যায় আসে না। এইভাবে ডিজিএফআই চিফ যখন বলেন, তখন আমাদের কাছে জাস্ট একটা জিনিস মনে হচ্ছিল যে এই মুহূর্তে আমরা যেটা বলে এসেছি এর বাইরে বিন্দুমাত্র কিছু করা মানে হচ্ছে আমরা আমাদের যে কমিটমেন্ট, আমাদের ভাইরা যে আকাঙ্ক্ষায় রক্ত দিল, জীবন দিল, সেটার সাথে বিশ্বাসঘাতকতা। তখন আমি শুধু তাকে একটা কথা বললাম যে আপনার এখানে সক্ষমতা আছে, অসংখ্য ফোর্স আছে, আপনি চাইলে আমাদের মাত্র 2টা মানুষ টেনে হিস্ট্রে নিয়ে যেতে পারবেন, কিন্তু যাদের কাছে নিয়ে যাবেন তারা অন্তত এইটুকু বুঝতে পারবে যে আপনি আমাদেরকে কনভিন্স করতে পারেন নাই, এবং আপনি ব্যর্থ হয়েছেন বলে আমাদেরকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। এবং আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু যখন কথা বলবো, কথা তো বের হবে আমার কণ্ঠ থেকে, আমার কলিজা থেকে। সেই কথা কি হবে সেটা আপনার নির্ধারণ করার কোনো সুযোগ নাই, সেটা আমরা ওইখানে যেটা বলার আমরা ওইটা বলবো। তা আমরা যখন এটা বলি, উনি ব্যাপক ক্ষিপ্ত হন আমাদের 2 জনের উপরেই, এবং সাথে সাথে উনি ওনার কয়েকজন অফিসার সহ বের হয়ে ওই যেখানে মন্ত্রীরা ছিলেন সেই রুমে চলে যান। প্রায় আরও 18-20 জন অফিসার আমাদের সাথে ছিল, সবাই ট্রেইনড আর্মির অফিসার। তারা যে যতভাবে, কেউ একটু শান্তভাবে বলছে, ঠান্ডাভাবে, সিম্প্যাথির জায়গায়, আবার কেউ এমনভাবে বলছে এখান থেকে বের হলে আমাদের লাশ বের হবে। ডুয়েল গেম খেলা শুরু করেছে। তো পরবর্তীতে আমরা জানি না প্রায় আধা ঘন্টা ধরে এটা চলছে। ডিজিএফআই চিফ তার কয়েকজন অফিসার সহ কী কথা বললেন মন্ত্রীদের সাথে, আবার সেই মন্ত্রীরা বের হয়ে চলে গেল, এবং সেই চিফ এসে আমাদেরকে সাথে সাথে মানে আরও ব্যাপক ক্ষিপ্তভাবে তিনি অর্ডার করলেন তার অধস্তন অফিসারদেরকে যে এদের 2টাকে সেফ হাউসে নিয়ে যাও, এবং সেখান থেকে আবারও আমাদেরকে চোখ বেঁধে ওই গাড়িতে তুলে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। হাসনাত যেটার কথা বলেছিল, এটা যেখান থেকে যেখানে নিয়ে গিয়েছে, এখন তো আমরা অবস্থান 2টাই জানি, দূরত্ব তখনকার রাত 10টা 11টার দিকে সর্বোচ্চ 2-3 মিনিটের।
পদ্মা থেকে মৎস্য ভবনের একটু আগে পর্যন্ত, কিন্তু আমাদেরকে প্রায় 1 ঘন্টা ঘুরিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাদেরকে যখন রাত 10টা 11টা এরকম টাইমে নিয়ে যায়, সেখান থেকে শুরু করে তারপরের দিন রাত 8টা 9টা 10টা অ্যারাউন্ড, আমরা তো টাইম দেখতে পাচ্ছিলাম না, কারণ ওইখানে যে ছোট্ট রুমটাতে রাখা হচ্ছে কোনো কিছু নাই, নাথিং। তো আমরা বুঝতেও পারছি না বাইরে দিন না রাত। তো সেই জায়গায় এই পুরো টাইম আমাদেরকে না ঘুমাতে দিয়ে এক একজনকে এক এক রুমে নিয়ে যেভাবে পেরেছে তারা মানে তাদের জায়গা মতো টর্চার করেছে। এবং মানে এই টর্চারের ধরনটা ভিন্ন। আমরা টর্চার বলতে নর্মালি শারীরিক যে টর্চার বুঝি, শারীরিক টর্চার তো একটা স্বাভাবিক একটা প্রসেস, কিন্তু এরকম অসংখ্য তাদের কাছে প্রসেস আছে যেটা দিয়ে তারা আপনাকে যে কোনো মূল্যে কাবু করতে চায়। এবং আমাদের দুইজনকে প্রায় 20 ঘন্টার মতো এক একজন এক একভাবে জেরা করে, অফিসার পরিবর্তন হয়, কখনো তারা পরিচয় দেয় এসে, কেউ কর্নেল র্যাঙ্কের এবং যিনি ডেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। এইভাবে পুরো সময় জেরা করে, আমি একটু শর্ট করছি কারণ এই একটা ঘটনা বলতে গেলেই হয়তো আমার ঘন্টাখানেক সময় লাগবে। এরকম আমরা জানি, আমরা যারা ছিলাম পথে মাঠে ঘাটে, আমাদের সবারই ঘন্টার পর ঘন্টা বলার মতো আমাদের এরকম ঘটনাগুলো রয়েছে। তো এর পরের দিন তখন আমাদেরকে এই পুরো সময় জুড়ে যখন কোনোভাবেই তারা কনভিন্স করতে পারে না, তখন আবার আমাদের আরেকজন সমন্বয়ক হাসিবের লোকেশন তারা ট্রেস করে হাসনাতকে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে চাংখারপুল থেকে তাকে আবার তুলে নিয়ে আসে। তখন আমাদের সংখ্যাটা 3 হয়। প্রত্যেকের সাথে এই খেলা হচ্ছে। হাসনাত তো রাজি হয়ে গিয়েছে, তুমি না হলে ও বেঁচে যাবে, আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার লাশ তোমার পরিবার খুঁজে পাবে না। আবার আমাকে সেম কথা বলে, যেটা আমরা পরে যখন কথা বলেছি। আবার ধরেন ছোট্ট একটা ওয়াশরুমের মতো জায়গা, যেখানে নিয়ে তারা দড়ি ঝুলিয়ে রেখেছে একটা রডের মধ্যে। তো বলে যে ওরা তো চলে যাচ্ছে, ডিজিএফআই চিফ আসছে, তোমার জন্য সম্ভবত এই দড়িটাই সর্বশেষ পরিণতি, তো একটু নিজের বাবা মার কথা চিন্তা করে নাও, কথা বলার তো সুযোগ নেই। তো আসলে আমি এখান থেকে এই সিচুয়েশনটা যেভাবে সহজে বলছি বা আপনারা যেভাবে এটা শুনছেন, ওইখানকার সিচুয়েশনটা এমন ছিল না আসলে, এবং ওই পরিস্থিতিতে এটা কল্পনা করা অন্যরকম বিষয় ছিল। তো এর মধ্য দিয়ে সর্বশেষ আমরা এখন যতটুকু মনে করতে পারি যে সম্ভবত এশার আজানের পর আমাদেরকে আবার ডিজিএফআই চিফ স্বয়ং আবার ওইখানে আসে। বাইরে থেকে দেখে মনে হবে, আমরা যখন পরে গিয়েছিলাম, ওইটা একটা মানে এমন একটা রুম যেটা হচ্ছে, বা এমন একটা ছোট্ট বাসা যেটা পরিত্যক্ত আরও 20 বছর আগে, কিন্তু ভিতরে তাদের মেকানিজম করার জন্য, নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য যা দরকার সব কিছু আছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ আবার আসলো। উনি যখন আসে 3, 4, 5টা গাড়ি আসে, একটা বহর আসে 20-30 জনের। এবং যেটা করা হলো যে ওইখানেও সর্বশেষ থ্রেট এবং সর্বশেষ কথা, আমাদেরকে তো কোনোভাবে রাজি করাতে পারবে না, আমরা ডিটারমাইন্ড। আমরা যখন একটু কথা বলার আমাদেরকে সুযোগ দেয় যে আমরা মরে যাব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় যেতে পারবো না, আমাদের ইতিমধ্যে 50-60 জন ভাইকে মেরে ফেলেছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ এটা বললো যে এবার তোমাদের টেনে হোক হিস্ট্রি হোক আমরা নিয়ে যাব, যা বলার বলবা, কিন্তু আমরা নিয়ে যাব। এবং তারপরের দিন অনেকে বলে যে আমাদেরকে প্রথম দিনই মন্ত্রীদের কাছে নিয়ে গিয়েছিল, এরকম না, এর আগে প্রায় 30 ঘন্টা চলে গিয়েছিল নির্যাতনের, অত্যাচারের। এবং পরের দিন আমাদেরকে যখন ওইখানে নিয়ে যায়, আমরা দেখলাম যে আমাদেরকে আমরা যাওয়ার আগেই মন্ত্রীদের 3 জনকে এক রুমে নিয়ে বসিয়েছে। পরবর্তীতে আমাদেরকে তাদের সামনে দাঁড় করায়, আমাদেরকে বসানোর জন্য জায়গা দেয়। তো আমরা যখন বলেছি যে রক্তমারিয়া সংলাপ নয়, আমরা এখানে বসার কোনো সুযোগ নাই, তারা আমাদেরকে একটা জিনিস বলেছিল, আমাদের যে দাবিগুলো প্রথমে 8 দফা পরে 9 দফা, সেগুলো বলার আমাদের সুযোগ করে দিবে। তো আমরা একটা কাগজে লিখে সেটা তাদেরকে দিয়ে সামনে চলে আসি, সেখানে মিডিয়া দাঁড়ানো ছিল। তো আমরা ওই দিন কীভাবে ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা পুরো তার সব কিছুকে নিয়ন্ত্রণ করতো, মিডিয়াকে, ওইটা আমরা দেখেছিলাম। আমাদেরকে তারা বলছে এইভাবে বলো যে আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। আমরা আমাদের দফাগুলো ঘোষণা করার পরে শুরুতেও বলি রক্তমারিয়া সংলাপ নয়, শেষে বলি আমাদের কর্মসূচি চলমান থাকবে। তারা শুরুর অংশটাও কেটে দেয়, শেষের অংশটাও কেটে দেয়। প্রথমে মিডিয়ার 10টা ক্যামেরা দাঁড়ানো, তার পিছনে ডিজিএফআই এর প্রায় 20 জন অফিসার দাঁড়ানো। প্রথম বক্তব্য তাদের পছন্দ হয় নাই। দ্বিতীয়বার তারা আবার বলছে এই বক্তব্যটার প্রথম জিনিসটা বাদ দিতে হবে, যে রক্তমারিয়া সংলাপ নয় তোমরা যেটা বলছো, শেষ কথাটা বাদ দিতে হবে, যে কর্মসূচি যে প্রত্যাহার করলাম এটা বাদ দিতে হবে, শুধু কর্মসূচি ঘোষণা করবা।
আবার আমাদেরকে দিল, আবার আমরা সেম জিনিসটা বললাম। তখন একজন এসে মানে আমার হাতটা ওনার এখানে মানে কোমরের পিছনে রাইফেল আছে, মানে ছোট যেগুলো পিস্তল, দুই পাশে দুইটা, আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই দুইটা গুলিও তোমাদের লাগবে না, তো সাহস একটু কমাও, নাহলে তোমরা তোমাদের পরিবার কেউই থাকতে পারবা না। আর এই যে আগে এক লাইন বললা পরে এক লাইন বললা, তোমরা কি মনে করো যে তোমরা বলছো তার মানে এটা চলে যাবে? দেখো কালকে এটা কিভাবে যায়। এবং এটাই হয়েছে। পরবর্তীতে তারা যখন প্রচার করেছে, তাদেরকে হয় বাধ্য করা হয়েছে বা নিজের ইচ্ছা করেছে আমরা জানি না, তারা প্রথম লাইনটাও প্রথমে প্রচার করে নাই, শেষ লাইনটাও করে নাই। কিন্তু ওইখানেও বাংলাদেশপন্থী কিছু মানুষ ছিল যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল, তারা ওই পূর্ণ ভিডিওটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা সাংবাদিকতায় ছিলেন বা সিভিল সোসাইটি ছিলেন তাদেরকে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমাদের ভিতরে বিভাজন তৈরি করা হয়। সেখান থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, তাদের মতো করে তারা টর্চার করে, সেখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা সময় তাদের স্ক্রিপ্ট ছিল, হয়তো আমরা এই কথাগুলো কোনো দিন আমরা এগুলো হয়তো লিখবো, আমরা একটু বলবো কোনো দিন। আমাদের এখানে যারা ভাইরা আছেন আসলে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল আছে, কারোটার সাথে আমি কোনোদিন কারোটা তুলনা করতে চাই না এবং কারোটাকে ছোট বড়ও করতে চাই না। কারণ আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যে স্ট্রাগল ছিল, অবদান ছিল, এটা একটা আরেকটার পরিপূরক। কোনোটা না হলে হয়তো আমাদের ওই 5ই অগাস্টটা হতোই না, হয়তো অসম্পূর্ণ থেকে যেত। আমরা যখন দেখি দলীয়করণ থেকে শুরু করে স্বজনপ্রীতি সব কিছুর দৃষ্টান্ত পূর্বের মতো, আমরা ওই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে চাই। তারপরও আমাদের এই যৌক্তিক সমালোচনা থাকুক, কথা থাকুক, কিন্তু দিন শেষে আমরা যেন ওই একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকি, যারা একটা গণহত্যার নির্দেশদাতা, খুনি, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলন কিংবা এই জুলাই অভ্যুত্থানে যারা হাজারের অধিক খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তাদের বিষয়ে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। নিজেদের বিরুদ্ধে আমরা যেন এতটা মুখর না হয়ে যাই যে আমরা আমাদেরকে নিয়েই ব্যস্ত, আরেকদিকে তারা তাদের মতো যা করার করে ফেলছে। আমরা আশা করছি আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো যেভাবে স্বীকার করছি সেগুলো থেকে সংশোধন করে আমরা একসাথে কাজ করে যাব। আমরা আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আসলে কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।